এক্সপ্রেশন পার্টটা থেকে আমরা স্টার্ট করব। গতদিন করেছিলাম আমরা অপারেটর পর্যন্ত। তো খেয়াল করো, এখানে এক্সপ্রেশন বলতে আমরা বুঝি একটা রাশি। তো প্রোগ্রামিং সিতে কিভাবে রাশিগুলা আমরা দেখতে পাই? আমরা দেখতে পাই যে যেভাবে আমরা নরমাল যোগ বিয়োগ গুণ ভাগ লিখি, প্রোগ্রামিং সিতে কিন্তু সেইগুলার মতো লেখা হয় না। ঠিক আছে, প্রোগ্রামিং সিতে একটু আলাদা করে লেখা হয়। তো যেমন কি, গুণ চিহ্নটা এভাবে দেওয়া হয়, ভাগ চিহ্নটা এভাবে দেওয়া হয়, আর ভাগশেষ বোঝাতে পার্সেন্টেজ বা মোট দেওয়া হয়, পাওয়ার বোঝাতে এভাবে পাও দিতে হয়। এগুলো অলরেডি আমরা শিখে ফেলেছি যখন আমরা ইয়াটা করি, অ্যালগরিদম ফ্লোচার্ট করতেছিলাম, তখনই আমরা এগুলো শিখে গিয়েছিলাম। আর সেই বদমাস থিওরি, সেটা অনুসারে কোনটার কাজ আগে করতে হয় সেটা আমরা জানি। আচ্ছা, ওকে। তো এক্সপ্রেশনের মধ্যে আমি যদি একটা এক্সাম্পল দিই, গোলকের আয়তন যদি বের করতে চাও, তাহলে কিভাবে লিখছিলা? ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, তাই না? তাহলে 4/3 এখানে কি দিতে হবে? স্টার চিহ্ন দিয়ে ইনটু দিতে হবে। আচ্ছা, এইটা ইনটু পাও আর কিউব। হ্যাঁ, তার মানে এইভাবে তুমি এক্সপ্রেশনটা লিখতে পারো। এখানে এক্সপ্রেশন নিয়ে কিছু জিনিস দেখানো হয়েছে, যেগুলো আমি তোমাদেরকে দেখাইলাম। ঠিক আছে, যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা এভাবে লেখা আছে, সি ভাষায় কিভাবে লিখতে হবে সেটা দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে রুট আমরা এইভাবে লিখতাম, এখন এস কিউ আর টি স্কয়ার রুট লিখতে হয়, আর ভেতরে এই পাশাপাশি দুইটা টার্মের মাঝে গুণ চিহ্ন দিতে হয়। ঠিক আছে, এগুলা তুমি দেখেছো, এগুলা দেখেছো। ভাগ চিহ্ন কিভাবে দিতে হয়? এভাবে জাস্ট স্কয়ার রুট করতে গেলে কিভাবে, এই এস কিন্তু বড় হাতের হবে না, ছোট হাতের হতে হবে। ঠিক আছে, আচ্ছা, মডুলাস বের করতে গেলে এ বি এস অ্যাবসলিউট ভ্যালু, যেহেতু অ্যাবসলিউট ভ্যালু, এজন্য মডুলাস, যদি তুমি কারোর মডুলাস বের করতে চাও, তাহলে এ বি এস এর মধ্যে এই ওইটা লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর কি, অবশ্যই। ইকুয়াল বুঝাতে, আমরা ইকুয়াল বুঝাতে এইভাবে ইউজ করতাম আগে, কিন্তু এখন কন্ডিশনের মধ্যে ইকুয়াল বুঝাতে ডাবল ইকুয়াল, নট ইকুয়াল আগে এইভাবে দিতাম, এখন এইভাবে। এইগুলো আমরা সব আগে থেকেই জেনে গিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এগুলোতে আমাদের আর কোনো প্রবলেম হবে না আশা করা যায়। আচ্ছা, আর কিছু জিনিস দেখায়, সেটা হচ্ছে এরকম কিছু ম্যাথ এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, কিভাবে, যে এই হচ্ছে একটা সি ভাষার এক্সপ্রেশন দেওয়া আছে, তুমি এর ভ্যালু বের করো। এখন তোমাকে প্রত্যেকটা অপারেশন ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, দেখো এখানে 6/2 আছে, তাই না? এখানে 4/2 আছে, এটা কিন্তু পাওয়ের মধ্যে, পাওয়ের মধ্যে প্রথম অংশে ব্র্যাকেট আছে, দ্বিতীয় অংশেও ব্র্যাকেট আছে, তাই তো? তো আমরা এই পুরো রাশিটা লিখে নিয়ে কি করব, এখানে আমরা কাজ করব। যেমন 6/2 ইকুয়াল টু কত? 3। এখানে 3 বসাই দিলাম। 4/2 কত হয়? 2, সেই 2টা বসাই দিলাম। 13 মোড 5, মোড মানে কি? ভাগশেষ। তো তুমি একটু ভাগ করো, 5 দিয়ে যদি 13 কে ভাগ করো, 5 দুগুণে 10, তাহলে আরো 3 বেশি থাকে, এই 3টাই হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষটা এখানে বসাও, তারপরে এই দুটো যোগ করে এখানে বসাও, 3টা বসাও। আর এইখানে গুণ করলে 8 হয়, বিয়োগ করলে এখানে -1 থাকে। তাহলে এই এখন 5 টু দি পাওয়ার 3 না, প্রথমটার পাওয়ার দ্বিতীয়টা, পাও মানে কি বুঝে, সেটার মানটা তুমি বের করে ফেললা। 125 -1 ইকুয়াল টু 124। এই টাইপের কিছু ম্যাথ থাকতে পারে, জাস্ট এমসিকিউ এর জন্য, এছাড়া তেমন কিছু না। ঠিক আছে, তো এখন আমরা আবার স্লাইডে চলে যাই। নেক্সট, আমরা তাহলে কি কি শিখলাম? আমরা এক্সপ্রেশন পর্যন্ত শিখেছি। ঠিক আছে, প্রথমে আমরা শিখেছিলাম ডেটা টাইপ, তারপরে শিখেছিলাম কনস্ট্যান্ট। তোমাদেরকে প্রথম স্লাইডটা দেখাই, একদম ফার্স্ট স্লাইডটা, এইটা খেয়াল করো। প্রথমে আমরা কি ডাটা টাইপ শিখেছি, তারপরে কনস্ট্যান্ট শিখেছি। হ্যাঁ, নিউমেরিক কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট, এগুলোর প্রকারভেদগুলো শিখেছি। ডেটা টাইপ 4 প্রকার ছিল, যে ইন্টিজার, ঠিক আছে, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, এগুলো ছিল। এর সাথে আবার আমরা শিখেছি ফরম্যাট স্পেসিফায়ার।
ঠিক আছে। এরপরে ভেরিয়েবল আমরা এখান থেকে শিখেছি যে আমরা ম্যাথে জানতাম ভেরিয়েবল মানে এক্স ওয়াই জেড এই টাইপের জিনিস, হ্যাঁ, যার মধ্যে বিভিন্ন মান থাকে। আর প্রোগ্রামিং সি তে ভেরিয়েবল মানে হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম। ঠিক আছে, যে মেমোরি লোকেশনে বিভিন্ন মান বিভিন্ন সময়ে তুমি ইনপুট দিতে পারবা, ওটা একটা টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করবে। যে মানটা দিবা শুধু সেই সেই মানের জন্যই তখন কাজ করবে, পরে কিন্তু আর কোনো মান ধরে রাখবে না। তারপরে তুমি আবার মান দিলে আবার কাজ করবে এইভাবে। আচ্ছা, এরপরে এরপরে এখানে আছে অপারেটর ছিল। অপারেটর টোটাল ৮ প্রকার অপারেটর আমরা শিখেছিলাম। ঠিক আছে, আমরা অ্যারিথমেটিক অপারেটর থেকে বিট ওয়াইজ, তারপরে একদম লাস্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে এগুলা সবই শিখেছি। হ্যাঁ, অপারেটর টোটাল টোটাল ৮ প্রকার ছিল, তাই না? ৮ প্রকারের অপারেটর আমরা শিখেছি। প্রত্যেক প্রকারের অপারেটর কিন্তু আমাদের লাগবে। কিওয়ার্ড, কিওয়ার্ডটা বাকি ছিল। এক্সপ্রেশন গুলো আমরা সবই শিখেছি। ঠিক আছে, এক্সপ্রেশনের শিখারই বাকি আছে, এগুলো তো আর তোমরা আগে থেকেই শিখে ফেলেছো। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডের পরে আমরা শিখবো স্টেটমেন্ট। হ্যাঁ, কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট শিখতে শিখতে আমরা প্রোগ্রামিং এ চলে যাব। তারপরে প্রোগ্রামিং এর 30টা বা যতগুলো আমরা শিখতে পারি, টোটাল আমরা 50টা মতো প্রোগ্রাম শিখবো। সেগুলা শিখে তারপরে এখানে আমরা শেষ করব। আচ্ছা, তো যাই হোক আমরা একটু কিওয়ার্ডটা দেখে আসি। কিওয়ার্ড বড় কিছু না, সিম্পল কিছু। আচ্ছা, এখান থেকেই পাওয়া যাবে। কিওয়ার্ড মানে হচ্ছে প্রোগ্রামিং সি তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় বা সি প্লাস প্লাসে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ এখানে 32টা স্ট্যান্ডার্ড কিওয়ার্ড আছে। এটা প্রোগ্রামিং সি তেও ব্যবহার করা হয়, সি প্লাস প্লাসেও ব্যবহার করা হয়। আর এছাড়া সি প্লাস প্লাস এর জন্য অতিরিক্ত আরো 30টা কিওয়ার্ড আছে। তার মানে টোটাল 62টা কিওয়ার্ড আছে এখানে। 62টা কিওয়ার্ডের কোনোটাই তুমি ওই ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করতে পারবা না। এখন এই কিওয়ার্ডের মধ্যে কি আছে, ওই যে আইএনটি আমরা ইউজ করি, সুইচ আমরা ইউজ করব সুইচ কন্ট্রোল লুপে, তারপরে এলস ইউজ করব, ইফ ইউজ করব, কেস ইউজ করব, ক্যারেক্টার, ফ্লট, ফর, ইফ, গো টু, ডু, ডিফল্ট, কন্টিনিউ, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এভাবেও কিন্তু ডিক্লেয়ার করা যায় সিওএনএসটি দিয়ে। ঠিক আছে, তো যাই হোক, ওয়াইল লুপ, তারপরে এগুলো আমরা বেশি ইউজ করি আর কি, যেগুলোর নাম বললাম, ব্রেক, হ্যাঁ, এগুলো বেশি ইউজ করি। রিটার্ন, হ্যাঁ, স্ট্যাটিক এটা বেশি একটা ইউজ করা হয় না, মানে আমরা করব না, পরে ইউজ করা হবে, সি প্লাস প্লাসে বেশি ইউজ করা হয় এগুলো। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি এখানে যা লেখা আছে যে কিওয়ার্ড গুলা, সেগুলোর কোনোটাই কিন্তু তুমি ওই ইয়াতে ব্যবহার করতে পারবা না, ভেরিয়েবল হিসাবে ডিফাইন করতে পারবা না। ওকে, এই কিওয়ার্ড ছাড়াও আরো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি না। ঠিক আছে, তো এই ছিল কিওয়ার্ড সংক্রান্ত কথাবার্তা। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট টপিক, যেটা ছিল নেক্সট টপিক হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এখন তুমি বলতে পারো স্যার স্টেটমেন্ট কি, স্টেটমেন্ট কি জিনিস? স্টেটমেন্ট কি জিনিস সেটা আমরা একটু দেখে আসি। চলো, এর জন্য আমরা কোড ব্লকে যাই। যে কোনো একটা প্রোগ্রাম ওপেন করি। খেয়াল করো, সরি, আচ্ছা, এই মনে করো একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে। এই প্রোগ্রামের মেইন সেকশনে, মেইন কিন্তু একটা ফাংশন, হ্যাঁ, মেইন একটা ফাংশনের নাম। তো মেইন সেকশনের মধ্যে যে লাইনগুলা তুমি দেখতে পাচ্ছ, এই লাইনগুলোর প্রত্যেকটার শেষে দেখো এরকম সেমিকোলন আছে। তো যতগুলার শেষে সেমিকোলন আছে বুঝবা এগুলো সবগুলো এক একটা স্টেটমেন্ট। আর যেগুলো শেষে সেমিকোলন থাকে না সেগুলো ফাংশন হয়। যেমন মেইন একটা ফাংশন, ঠিক আছে। এরপরে ইফ ফাংশন পাবা, হ্যাঁ, ইফ এলস এগুলো সবই পাবা, সুইচ পাবা। ঠিক আছে, তো ওগুলো বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে। ঠিক আছে, তো সেগুলো আমরা শিখবো।
ওকে, তো স্টেটমেন্ট কত প্রকার হতে পারে সেটা আমরা একটু দেখে আসি। তো আমরা চলে যাই আমাদের আগের জায়গায়, 14 নাম্বার ছিল সম্ভবত, হ্যাঁ 15 নাম্বার। স্টেটমেন্ট, স্টেটমেন্ট দুই প্রকার মেইনলি, সেটা হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট আর হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে, ইনপুট আউটপুট স্টেটমেন্ট বলতে তুমি কোন একটা প্রোগ্রাম করছো, বাইরে থেকে যে ভ্যালুগুলা নিচ্ছ আর বাইরে যে ভ্যালুগুলা তুমি দেখাচ্ছ, যে ভ্যালুগুলা বা যা কিছু দেখাচ্ছ সেটাই হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট। আর কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে পুরো প্রোগ্রামটা কিভাবে তুমি কন্ট্রোল করছো। ঠিক আছে, কোনো ভ্যালু আসলে সেটাকে, সেটা দিয়ে তুমি কি কাজ করছো সেটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, এই এই টাইপের জিনিস, এই টাইপের ফাংশন, এখানে বিভিন্ন ফাংশন ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এই স্টেটমেন্ট গুলা হচ্ছে জাস্ট প্রোগ্রামটাকে কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি বাস্তব চোখে যে আমাদের ইনপুট আউটপুট স্টেটমেন্ট এখানে কি কি আছে। তো খেয়াল করো, এখানে ইনপুট স্টেটমেন্ট একটা আছে হচ্ছে স্ক্যানএফ। কেন ইনপুট স্টেটমেন্ট এটা? কারণ এটার মাধ্যমেই আমরা যে কোনো একটা ভ্যালু, মানে এখানে যে বৃত্তের ব্যাসার্ধটা ভেতরে আমরা ইনপুট দিতে পারি। ঠিক আছে, এই স্ক্যানএফ এর মাধ্যমে। আর সেটা এখানে কি কি প্রয়োজন হয়, পার্সেন্টেজ ডি প্রয়োজন হয়, মানে কোন টাইপের ডেটা দিচ্ছি সেটা, আর কার মধ্যে, কোন ভেরিয়েবলের মধ্যে রাখছি, এই জন্য সেটাকে, সেটার অ্যাড্রেস বোঝাতে অ্যান্ড সাইন দিয়ে তারপরে আর লিখতে হয়, মানে ভেরিয়েবলটার নাম লিখতে হয়। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট, স্ক্যান করা। আর এই যে যত প্রিন্ট তুমি লিখতেছো সবই কিন্তু আউটপুট স্টেটমেন্ট। ঠিক আছে, তো যখন তুমি এই প্রোগ্রামটা রান করছো তখন প্রথমেই কিন্তু একটা আউটপুট স্টেটমেন্ট দেখায় দিচ্ছ এখানে উপরে, তারপরে তুমি কোন একটা ইনপুট দিতে বলতেছো, ইনপুট দিচ্ছি, তারপরে তুমি আউটপুট স্টেটমেন্টের মাধ্যমে এটা দেখাচ্ছ। তো এটা একটা ফরম্যাট ফলো করে। হ্যাঁ, এটা একটা ফরম্যাট ফলো করে, আর এইগুলা সবই হচ্ছে এই এই দুইটা ফাংশন প্রিন্টএফ স্ক্যানএফ, এগুলা সবই এই দুইটাই এই stdio.h এর আন্ডারে। ঠিক আছে, মানে এগুলা হচ্ছে লাইব্রেরি ফাংশন, মানে এই লাইব্রেরিটার মধ্যে থাকে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মধ্যে থাকে। এই জন্য এই টাইপের ইনপুট আউটপুটকে ফরম্যাটেড ইনপুট আউটপুট বলা হয়, কারণ এটা একটা ফরম্যাট থাকে। আর আরো আছে, আরো ইনপুট ইনপুট আউটপুট স্টেটমেন্ট আছে, সেগুলো আমরা দেখব। তো চলো আমরা পরবর্তীতে চাই ইনপুট স্টেটমেন্টের। ঠিক আছে, তাহলে ইনপুট আউটপুট কন্ট্রোল। তাহলে প্রথমে ইনপুট স্টেটমেন্ট, ইনপুট স্টেটমেন্ট কি, সেটা হচ্ছে, মনে করো প্রথমে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট থাকতে পারে। অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝায়? অ্যাসাইনমেন্ট বলতে এটা বোঝায়, যদি তুমি বাইরে থেকে কোনো ভ্যালু না নিয়ে অটোমেটিক, মনে করো আমি সফটওয়্যারের মধ্যেই দিয়ে দিলাম একটা ভ্যালু 2, এটা দিয়েই সবসময় কাজ করবে ও, হ্যাঁ, বাইরে থেকে কোনো ভ্যালু নিচ্ছে না। তাহলে এই জিনিসটাকে, এই যে ইকুয়াল চিহ্ন দিয়ে আমি প্রথমেই বলে দিলাম, এটাকে বলা হয় অ্যাসাইন করে দেওয়া। এজন্য এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আচ্ছা, এরপরে ফরম্যাটেড ইনপুট, ফরম্যাটেড ইনপুট আর হচ্ছে রিডিং এ ক্যারেক্টার টাইপের। তাহলে ইনপুট স্টেটমেন্ট কত প্রকার? টোটাল 3 প্রকার। অ্যাসাইনমেন্ট, মানে যেটা শুরুতেই বলে দেয়া, মানে আমরা অনেক সময় ইনিশিয়াল ভ্যালু নিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, ওইগুলো সব অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের মধ্যে যায়। আচ্ছা, এরপরে ফরম্যাটেড ইনপুট, একটু আগে যেটা দেখাইলাম, এই যে পার্সেন্টেজ ডি, তারপরে এই যে অ্যাড্রেস অফ আর, এটা দিয়ে যে স্ক্যানএফ আমরা লিখেছিলাম, এটাই হচ্ছে ফরম্যাটেড ইনপুট, মানে একটা ফরম্যাট ফলো করে একটা ভ্যালু নেওয়া হয় একটা লাইব্রেরি ফাংশনের মাধ্যমে। আচ্ছা, সেটা ছিল কি লাইব্রেরি ফাংশন, stdio.h হেডার ফাইলের আন্ডারে এই ফাংশনটার মাধ্যমে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে থাকে কোন টাইপের ডেটা টাইপ নিচ্ছ সবই এইভাবে পার্সেন্টেজ ডি, মানে একটা ফরম্যাট এর মাধ্যমে নেওয়া হয়। ঠিক আছে, কোথায় যাচ্ছে সব বলে দিচ্ছ, হ্যাঁ, কোন ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে সব এখানে বলে দিচ্ছ। আচ্ছা, আর রিডিং এ ক্যারেক্টার টাইপেও আছে। রিডিং এ ক্যারেক্টার টাইপের বলতে তোমার এখানে আউটপুটে যেমন, দেখো আমি আবার প্রোগ্রামটা রান করে দেখাই, স্ক্যানএফ দেওয়ার কারণে এখানে একটা মান যে তুমি ইনপুট নিবা সেটা কিন্তু
এখানে একটা জায়গা আসছিল, ঠিক আছে? কিন্তু রিডিং এ ক্যারেক্টার টাইপের স্টেটমেন্ট গুলা কেমন? এগুলো জাস্ট যদি তুমি কোথাও প্রোগ্রামের মধ্যে লেখো যে গেট সি, ঠিক আছে, তাহলে এটা জাস্ট তুমি যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা তোমার থাকে, ঠিক আছে, সেই ভ্যারিয়েবলের মধ্যে মনে করো সেই ভ্যারিয়েবলটা যদি এখানে লেখো এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তো এই গেট সি দিয়ে কি বোঝায়, তুমি জাস্ট বাইরে থেকে যে কোনো একটা ওই টাইপের ডেটা দিবা আর সে ওইখানে ওই ভ্যারিয়েবলটার মধ্যে পৌঁছায় দিবে, ঠিক আছে? জাস্ট একটা ডেটা দিলা, প্রোগ্রামটা রান করার শুরুতে রান করে ওই ডেটাটা দিলা, সে মনে করো এই মানে ডেটাটা নিয়ে নিবে গেট সির মাধ্যমে। তার মানে ডেটাটা জাস্ট রিড করে নিয়ে যাচ্ছে, এটা কোনো ফরম্যাট অনুসরণ করছে না, কোনো ফাংশন ব্যবহার করে নিচ্ছে না, এভাবে নিচ্ছে না, ঠিক আছে? তো এটা জাস্ট রিড করছে, ডেটাটা রিড করে ভ্যারিয়েবলের মধ্যে রাখছে, এই জন্য এটা হচ্ছে রিডিং এ ক্যারেক্টার টাইপের, ঠিক আছে? গেট সিএইচ এটা হচ্ছে রিডিং এ গেট ক্যারেক্টার, রিডিং এ ক্যারেক্টার টাইপের, জাস্ট রিড করে রেখে দেওয়া। আচ্ছা, এই ছিল 3 টাইপের ইনপুট স্টেটমেন্ট। আচ্ছা, ইনপুট স্টেটমেন্ট আমরা বুঝতে পেরেছি, এরপরে আউটপুট স্টেটমেন্ট আমরা বুঝবো। আউটপুট স্টেটমেন্ট কয় ধরনের? ইনপুট স্টেটমেন্ট 3 ধরনের ছিল, আউটপুট স্টেটমেন্ট শুধু 2 ধরনের হয়, কারণ এখানে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট নাই। আচ্ছা, এটা হচ্ছে ফরম্যাটেড আউটপুট আর রিডিং এ ক্যারেক্টার টাইপের আউটপুট। ইনপুট আর আউটপুটের প্রায় সেম, শুধু অ্যাসাইনমেন্টটা এর মধ্যে থাকবে না। আচ্ছা, ফরম্যাটেড আউটপুট বলতে কোনো একটা ফাংশন, সেটা কোনো একটা ফাংশনের মাধ্যমে আমি যদি প্রিন্ট করি, যেমন হচ্ছে ডেফিনেটলি লাইব্রেরি ফাংশন হতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট এফ। হ্যাঁ, প্রিন্ট এফ এটার একটা ফরম্যাট আছে, মানে তুমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাও ডেফিনেটলি তার ফরম্যাট স্পেসিফায়ার লাগবে, কি ফরম্যাট, কি ফরম্যাটের ডেটা, ফরম্যাট স্পেসিফায়ার দ্বারা সেটা আমরা বুঝাই দিব, এবং কোন ডেটাটা তুমি প্রিন্ট করছো সেটাও দেওয়া লাগবে, এর সাথে আরো অন্য কিছু তুমি চাইলে প্রিন্ট করতে পারো, ঠিক আছে? এখন দেখো রিডিং এ ক্যারেক্টার, জাস্ট যে ভ্যালুটা আছে ওই ভ্যারিয়েবলটা, কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু আছে, সেই ভ্যারিয়েবলটা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসায় দাও, বসায় দিলেই ওটা প্রিন্ট করে দিবে, ঠিক আছে? আর এর জন্য অবশ্যই কোনিও ডট এইচ রাখতে হবে, এটা হচ্ছে কনসোল প্রোগ্রামিং এর মতো, কনসোল টাইপের প্রোগ্রামিং, ঠিক আছে? এটা রিডিং এ ক্যারেক্টার, এটা রিড করে, সরি, এটা রিডিং এ ক্যারেক্টার টাইপ, কিন্তু আমি বলতে পারবো না এটা রিড করে, এটা আসলে রাইট করে, ঠিক আছে? মানে এই ডেটাটা কি করে, সে আউটপুটে দেখায়, রাইট করে। আচ্ছা, তো যাই হোক, এই ছিল ফরম্যাটেড ইনপুট আর ফরম্যাটেড আউটপুট স্টেটমেন্ট, সরি, ইনপুট আর আউটপুট স্টেটমেন্ট সবকিছুই। এখন আমরা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে যেতে পারি। কন্ট্রোল স্টেটমেন্ট এখানে দেয়া আছে, দেখো কন্ট্রোল স্টেটমেন্ট কত প্রকার কন্ট্রোল স্টেটমেন্ট আছে, কন্ডিশনাল কন্ট্রোল আছে, তারপরে সুইচ কেস, এটাও কন্ডিশনালের মধ্যেই পড়ে, যদিও সুইচ কেসও কন্ডিশনালের মধ্যেই দেওয়া যায়। তো যাই হোক, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে? সুইচ কেসটা কন্ডিশনের মধ্যে দেওয়া যায়। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, এই 2 প্রকার কন্ট্রোল স্টেটমেন্ট থাকে। এখন কথা হচ্ছে যে কন্ডিশনাল কন্ট্রোল, লুপ কন্ট্রোল, এই জিনিসগুলা কি? কন্ডিশনাল কন্ট্রোল ব্যাপারটা আমরা যদিও অ্যালগরিদম ফ্লোচার্টে করেছিলাম, বিভিন্ন কন্ডিশন অনুসারে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টে কিন্তু এগুলা করেছিলাম, ঠিক আছে? যেমন ওই যে একটা ইয়া ছিল, যেমন মনে করো আমি একটা প্রোগ্রামের নাম বলি, অধিবর্ষ নির্ণয় বা লিপ ইয়ার নির্ণয়, ঠিক আছে? এটা জাস্ট একটা কন্ডিশন ছিল, এটা লুপ না, মানে বারবার এর মানটা মানে আসছে না বাইরে থেকে, বা বারবার কোনো কাজ করছে না, ওটা লুপ না, জাস্ট একটা কন্ডিশন ছিল। তো এই প্রকার কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো হবে। আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট মানে বারবার কোনো একটা কাজ করবে, সেটাকে কন্ট্রোল করার জন্য যে লুপ গুলো থাকবে, সেটাই হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এখন দেখো, আমি তোমাদেরকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট গুলো দেখাই একটু। কন্ডিশন কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে মেইন যেটা, সেটা হচ্ছে এইটা, ইফ, সুইচ কেসটা নিয়ে আসি, ঠিক আছে? মেন হচ্ছে ইফ,
এই যে মেন হচ্ছে ইফ, ইফ দিয়েই সব কন্ডিশন তুমি কন্ট্রোল করতে পারবা, মানে ইফ এলস দিয়ে বা এলস ইফ দিয়ে। তাহলে এই ইফ কন্ডিশন তিন ভাবে ব্যবহার করা যাবে। যদি একটাই মাত্র কন্ডিশন হয় তাহলে শুধু ইফ, যদি একের মানে দুইটা কন্ডিশন হয় যে এইটা না হলে ওটা হবে, যেমন এ ইজ গ্রেটার দেন বি, হ্যাঁ, তো মনে করো তুমি বললা ইয়েস অথবা নো বললা, তাই না? তাহলে এ যদি বি থেকে বড় না হয় তাহলে কি হতে পারে, সব এলস এর মধ্যে যায়। তার মানে ইফ মানে হচ্ছে যদি এটা হয় তাহলে এর আন্ডারে তুমি একটা কোনো কাজ করবা, এলস যদি এটা না হয় তাহলে তুমি অন্য কিছু করবা। মানে এখানে দুইটাই পথ, হলে একটা কাজ করব আর না হলে আরেকটা কাজ করব, এই দুইটাই পথ, অন্য কোনো পথ নাই। কিন্তু আসলে তুমি এটা ভালো করে দেখলে দেখতে পারবা এখানে আরো কিছু জিনিস থাকতে পারে। হ্যাঁ, যেমন a is greater than b, ইফ এইটা যদি হয় তাহলে আমি একটা কিছু করতে চাচ্ছি, মানে কোনো কিছু এর নিচে প্রিন্ট করে দিতে যাচ্ছি। আর এলস ইফ মানে অন্যথায় যদি এটা হয়, তার মানে এটা হচ্ছে যদি, ওটা হচ্ছে অন্যথায় যদি, আর এটা হচ্ছে অন্যথায়। ঠিক আছে, তার মানে যদি a is greater than b হয় তাহলে a লার্জ নাম্বার, এটা প্রিন্ট করব। এলস ইফ a ইকুয়াল b, মানে অন্যথায় যদি এ আর বি সমান হয় তাহলে আমরা এই কাজ করব। এলস টোটালি অন্যথায়, মানে এই দুইটার একটাও হচ্ছে না, এই দুইটার একটাও না হলে কি হতে পারে, বি বড় হতে পারে। তো সেই অনুসারে আমরা তখন মনে করো এলস এর মধ্যে প্রিন্ট করব যে বি বড় সংখ্যা। ঠিক আছে, তার মানে এখানে প্রথমটাতে একটা পার্ট পেয়েছো, পরেরটাতে দুইটা, তারপরেটাতে তিনটা। এই এলস ইফ তুমি যতগুলা ইচ্ছা ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এই মাঝে এলস ইফ, প্রথমে ইফ থাকবে লাস্টে এলস থাকবে। আর মাঝে যদি তোমার অনেক কিছু, অনেক বড় বড় কন্ডিশন থাকে, হ্যাঁ সেগুলা তুমি ইউজ করবা, অনেকগুলা কন্ডিশন থাকতে পারে। হ্যাঁ, সেটা এফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ দিয়ে করতেই থাকতে পারবা, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছিল টোটাল 3 প্রকারের ইউজ ইফের, এগুলা একটু পরেই লাগবে। আচ্ছা, এরপরে সুইচ কন্ট্রোল। সুইচ কন্ট্রোল সেটা ইফ দিয়ে যে প্রোগ্রামগুলো তুমি কন্ট্রোল করেছো, হ্যাঁ কিছু কিছু প্রোগ্রাম তুমি এলস দিয়েও কন্ট্রোল করতে পারবা। ঠিক আছে, সেটা মানে এই সুইচ দিয়েও কন্ট্রোল করতে পারবা, সুইচ কেস দিয়ে। সুইচ কেসের কাজটা আমি একটু বলে নিই। দেখো এই পাশে আমি বলতেছি কাজটা। সুইচ কেসের কাজ হচ্ছে, মনে করো তুমি যে কোনো একটা মানে অ্যালফাবেট বাইরে থেকে ইনপুট করবা এবং সেটা টেস্ট করে দেখাবা যে এই অ্যালফাবেটটা ভাওয়েল না কনসোনেন্ট। ঠিক আছে, তো যদি তুমি এটা টেস্ট করতে চাও তাহলে কিভাবে টেস্ট করা যায় সেটা সুইচের মধ্যে পাঠায় দাও, সুইচ ভালো করে টেস্ট করে দিবে কিভাবে সুইচে কি থাকে। তুমি বাইরে থেকে একটা মনে করো অ্যালফাবেট সিএইচ এর মধ্যে ইনপুট নিচ্ছ, সেই অ্যালফাবেটটা সুইচের মধ্যে পাঠাইলা। ঠিক আছে, একটা সুইচ আছে এর মধ্যে, এই সুইচের ভেতরে বিভিন্ন কেস আছে, মানে বিভিন্ন অপশন আছে। একটা সুইচের মধ্যে দিলে সে ওই বিভিন্ন অপশনের সাথে ওই ভ্যালুটাকে টেস্ট করবে, চেক করবে, যে মিলায়ে দেখবে যে কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলে যায় ওইটাই সে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, আর যদি তুমি যাই হোক ওটাই সে প্রিন্ট করে দিবে। আর যদি তুমি মনে করো প্রথমটার সাথে মিলে গেলে এটা প্রিন্ট করে দিয়েই আমি প্রোগ্রাম এখানে শেষ করতে চাচ্ছি, হ্যাঁ তাহলে এখানে একটা অতিরিক্ত জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে ব্রেক। মানে মনে করো এর সাথে প্রিন্ট মিলে গেল, প্রিন্ট করে দিতে চাচ্ছ, পরের গুলো আর চেক করার দরকার নেই, তাই এখানে তুমি ব্রেক দিয়ে দিবা। ঠিক আছে, আর যদি কোনোটার সাথেই না মিলে তাহলে আরেকটা জিনিস আছে যেটা লিখতে হয়, সেটার নাম হচ্ছে ডিফল্ট। মানে ডিফল্টে তুমি কোনো কিছু একটা প্রিন্ট করে দিবা। ঠিক আছে, সেটাই ডিফল্টে লিখতে হবে। তাহলে এখানে সুইচ কেসের মধ্যে ব্রেকও পাবা, ডিফল্টও পাবা। তো এগুলো আমরা ডিটেলসে প্রোগ্রাম সহ করব পরে, তখন আরো ভালো করে বুঝবো, সমস্যা নাই। আচ্ছা, এগুলা বেশ ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে যেটা শিখাইলাম। ওকে, তো ঠিক আছে, এখন আমি যাচ্ছি লুপে। কত প্রকার লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে? মেইনলি 3 প্রকার লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে। মেইনলি কেন মেইনলি বলেছি, কারণ হচ্ছে
হ্যালো, ওকে। তো মেইনলি কেন বলেছি, কারণ মেইনলি আসলে তিনটাই আছে, আর এর বাইরেও দুই একটা জিনিস আছে যেগুলা যেগুলা হচ্ছে লুপের মতোই কাজ করে, হ্যাঁ, বাট ডিরেক্টলি এত সহজ সরল জিনিস না। হ্যাঁ, তো যাই হোক, আমরা মোটামুটি 3 প্রকার লুপ নিয়ে বেশি কাজ করব। সেটা হচ্ছে ফর লুপ, while লুপ আর হচ্ছে ডু while লুপ। এই 3 প্রকার, ফর লুপ, while লুপ আর ডু while লুপ। এখন আমি একটু ফর লুপ সম্পর্কে তোমাদেরকে বলি। ফর লুপ হচ্ছে এমন একটা ফাংশন, এই ফর, এর প্রথমে ফর লিখতে হয়, মানে এই লুপের শুরু করার আগে, এই লুপটা শুরু করার সময় প্রথমে ফর লিখতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তার মানে এটা নতুন একটা ফাংশন, মেইন ফাংশনের মধ্যে আরো একটা ফাংশন। আচ্ছা, এর মধ্যে তুমি ভেতরে যা ইচ্ছা কাজ করবা। হ্যাঁ, আর এই ফরের মধ্যে 3টা সেকশন থাকে, দেখো, একটা, মাঝের একটা, আর ওই সাইডের একটা, 3টা সেকশন থাকে। তো প্রথম সেকশনে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা আমরা অ্যাসাইন করে দিব। তারপরে অবশ্যই সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। ফরের মধ্যে কোনো কমা ব্যবহার করা যাবে না, সেমিকোলন ব্যবহার করতে হবে এক একটা ইয়া শেষ হলে। হ্যাঁ, সেমিকোলন ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে এখানে একটা কন্ডিশন পার্ট আছে, এরপরে ইনক্রিমেন্ট পার্ট আছে, ঠিক আছে। তার মানে 3টা অপারেটর এখানে ব্যবহার করা হচ্ছে। প্রথমটা অ্যাসাইনমেন্ট অপারেটর, পরেরটা রিলেশনাল অপারেটর, তারপরে একটা ইনক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে। 3টা অপারেটর এর মধ্যে ব্যবহার হবে। প্রথমটা তাহলে কি, ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে দিতে হবে, তারপরে কন্ডিশন দিতে হবে যে এই ভ্যালুটা এর থেকে ছোট না বড়, ঠিক আছে। যে কন্ডিশন যেখানে প্রয়োজন হয় সেই কন্ডিশন দিতে হবে, তারপরে আয়ের মান এক করে বাড়াতেই থাকতে হবে এখানে। আর এই হচ্ছে এর ভেতরে এই কাজটা হবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন না ঠিক হবে। এখানে কিভাবে কাজটা হয় আমি একটু বলে দিই। যখন আয়ের মান 1, তখন সে টেস্ট করে ভেতরে কাজটা করবে। তারপরে এই আয়ের মান 1 বাড়াবে, বাড়ায় আবার কন্ডিশন চেক করবে, যদি ঠিক থাকে তাহলে ভেতরের কাজ করবে, আবার আয়ের মান 1 বাড়াবে, যদি কন্ডিশন ঠিক থাকে ভেতরের কাজ করবে, আবার আয়ের মান 1 বাড়াবে, যদি কন্ডিশন ঠিক থাকে ভেতরের কাজ করবে, আবার আয়ের মান বাড়ায়, যদি কন্ডিশন ঠিক না থাকে এখান থেকে বের হয়ে চলে যাবে, ঠিক আছে, লুপ থেকে বের হয়ে যাবে। এটাই হচ্ছে ফর লুপের কাজ। এরপরে while লুপ। while লুপ ব্যাপারটা কি, এটা খুব বেশি একটা পার্থক্য না ফর থেকে, মানে কাজ একই, বাট এটার গঠনটা একটু আলাদা। গঠনটা কি আলাদা, এখানে একই ফরের মধ্যে, একই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3টা জিনিস আছে, আর এইখানে while লুপের ক্ষেত্রে ওই 3টা জিনিস 3 জায়গায় থাকবে। এই ইনিশিয়াল ভ্যালু থাকবে একদম while লুপের উপরে আগে, ঠিক আছে, ওটা ইনিশিয়াল আগেই ইনিশিয়েট করে ফেলতে হবে। কন্ডিশনটা থাকবে শুধু while এর পরে, ঠিক আছে। আর এটা while একটা ফাংশন, এখানে কোনো সেমিকোলন বসবে না। উপরে যখন তুমি while লিখবা এখানে, এখানে কোনো সেমিকোলন বসবে না, ঠিক আছে, কোনো সেমিকোলন বসবে না। আচ্ছা, এরপরে এই ইনক্রিমেন্ট পার্টটা থাকবে ওই while লুপের যে বডিটা আছে এই বডি সেকশনের মধ্যে, এখানে থাকবে ইনক্রিমেন্ট পার্টটা, ঠিক আছে। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যাই থাক না কেন, তাহলে 3টা 3 জায়গায় চলে যাবে। while এর আগে চলে যাবে ইনিশিয়াল ভ্যালু, এটা while এর কন্ডিশনের মধ্যে যাবে, আর ইনক্রিমেন্টটা যাবে এই যে বডি পার্টটার মধ্যে, ঠিক আছে। তো এই ছিল while লুপ। আর এরপরে আছে ডু while লুপ। ডু while আর কিছুই না, জাস্ট while যেখানে লেখা ছিল সেখানে তুমি ডু লিখে দাও, আর ওই while জিনিসটা একদম এই সেকেন্ড ব্র্যাকেটের লাস্টে লেখো, এবং এইখানে কোলন দিতে হবে, মানে সেমিকোলন দিতে হবে। আগে তো তুমি সেমিকোলন দাও নাই, এইখানে দিতে হবে, ঠিক আছে। আগের while লুপে কিন্তু তুমি উপরে সেমিকোলন দাও নাই, বাট while যখন নিচে লিখতেছো, মানে ডু while লুপ যখন ইউজ করছো, তখন কিন্তু এই সেমিকোলনটা এখানে দিতে হবে। আর ডু while কেন ইউজ করা হয়, কারণ আগে কন্ডিশন চেক করার পরে ভেতরের কাজ করতা, আর এইখানে হচ্ছে আগে কাজ করে পরে কন্ডিশন চেক করো, আগে কাজটা করো। তাহলে অনেকগুলো প্রোগ্রামে এরকম করতে হয় যে আগে আমি কাজটা করি, পরে কন্ডিশনের সাথে মিলে গেলে তাহলে আমি এটা মানে ফাইনালি দেখাবো, এরকম। তো এরকম কিছু কিছু প্রোগ্রামের জন্য এই ডু while লুপটা প্রয়োজন হয়। তো এই ছিল আমাদের লুপ, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু আমাদের বেসিক জিনিসগুলা সবই শেখা শেষ।